গণভোট প্রশ্নে জামায়াতের আলোচনায় বসার আহ্বানে সাড়া দিচ্ছে না বিএনপি, দলটির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত। নির্বাচন বিলম্ব করতে সরকারকে ইন্ধন দিচ্ছে, ভোট হতে হবে ফেব্রুয়ারিতে, মন্তব্য ফখরুলের। বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা। নির্বাচনের আগে গণভোট আয়োজনে আইনি বাধা দেখছে না জামায়াত, দলের তরুণ কর্মীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরি হতে বললেন আমির। পরিবর্তনের জন্য মুখিয়ে আছে বাংলাদেশের মানুষ, জুলাই সনদে নোট অফ ডিফেন্স থাকবে না বললেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে চিকিৎসার জন্য আনা হলো ঢাকায়। বাবলাকে হত্যা ও রাউজানে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার 6। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরের বিস্তারিত, সাথে আছি সালিহা পারভিন সাদ। গণভোট নিয়ে জামায়াতে ইসলামীর আলোচনায় বসার আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে ডিবিসি নিউজকে জানান কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আনুষ্ঠানিক আলোচনায় আহ্বান জানান জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তখন দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে জানানো হবে বলে জানান মির্জা ফখরুল। একই দিন রাতে স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ জানান, জামায়াতের আহ্বানকে সংকট নিরসনের সঠিক পন্থা বলে মনে করে না বিএনপি, তাই দলটির আহ্বানে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। বিএনপি মনে করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার প্রস্তাব এক ধরনের তামাশা। আজ ঐতিহাসিক 7 নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দুঃখজনক হলেও নির্বাচন বিলম্ব বা ব্যাহত করতে ইন্ধন দিচ্ছে সরকার, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2026 সালে ফেব্রুয়ারিতে হতে হবে ভোট, না হলে তা মেনে নেবে না দেশের জনগণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বিএনপি। শোভাযাত্রা ঘিরে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন চত্বর। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, প্লেকার্ড, গাড়ি ও ট্রাকে সাজানো প্রদর্শনী নিয়ে যোগ দেন অনুষ্ঠানে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা। শোভাযাত্রাটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল, মৌচাক, মালিবাগ, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই বিশাল সমাবেশই প্রমাণ করে বিএনপি একমাত্র শক্তিশালী দল। এই র্যালিতে অংশগ্রহণ করে প্রমাণ করে দিয়েছেন যে বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র শক্তিশালী রাজনৈতিক দল। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ব সমাবেশে নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপি নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। তারা বলছে একটি বৃহৎ দল এই দেশের গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। আমি তার জবাবে বলতে চাই, এই আপনারা যারা কথা বলছেন, আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। এ সময় বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ করেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি। তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে,
তারা আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিয়ে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের বজ্রধ্বনি। দলের নেতাদের পাশাপাশি বিশেষজ্ঞদের কথায় উঠে এসেছে আলোচিত 7 নভেম্বরের পূর্বাপর ঘটনা প্রবাহের ইতিকথা। দর্শক এখন দেখবেন 7 নভেম্বর উপলক্ষে বিএনপির মিডিয়া সেল নির্মিত সেই প্রামাণ্যচিত্রটি। 1975 সালের নভেম্বর। বাংলাদেশ তখন রাজনৈতিক অস্থিরতা, ষড়যন্ত্র আর বিদেশি প্রভাবের ভেতর দুলছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। 7 নভেম্বরের সেই দিনে সৈনিক আর জনতা এক হয়ে রাস্তায় নামে দেশের সার্বভৌম মর্যাদা রক্ষার শপথে। তাদের কণ্ঠে একটাই স্লোগান, বাংলাদেশ কারো দাসত্ব মানবে না। শাসন ব্যবস্থা কোলাপস করার কারণে সেখানে কিছু সংখ্যক সেনাবাহিনীর অফিসার, কিছু রিটায়ার্ড, কিছু সার্ভিসের ওরাই হোল্ড করছিল ক্ষমতাটা। এটা নিয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। উচ্চাভিলাষী সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি 3রা নভেম্বর 46 ব্রিগেড কমান্ডার কর্নেল শাফাত জামিলকে সাথে নিয়ে একটি অভ্যুত্থান ঘটান। তারা খন্দকার মোস্তাককে অপসারণ করেন। আর্মি চেইন অফ কমান্ডকে তারা লঙ্ঘন করে নানা ধরনের অপকর্ম করতে থাকে, যার ফলে সাধারণ সৈনিক এবং অফিসারদের মধ্যে নানা রকমের ক্ষোভের সৃষ্টি হয়। এটা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে উত্তেজনা ছিল, কারণ তারা জিয়াউর রহমান বন্দী হয়েছে এটা কখনো মেনে নিতে পারে নাই, যার কারণে 7 নভেম্বরের পর সংগঠিত হয়েছিল। এটা খালেদ মোশাররফের বিরুদ্ধে হয়েছিল এবং এর সাথে সেনাবাহিনীর 99% লোক জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিল। ঢাকার রাস্তায়, ক্যান্টনমেন্টের ভেতরে একই সঙ্গে গর্জে ওঠে দেশপ্রেম আর প্রতিরোধের ডাক। আর সেই সংকটময় মুহূর্তে জাতির নেতৃত্বে উঠে আসেন একজন সৈনিক, জেনারেল জিয়াউর রহমান। সেই দিন যদি জেনারেল জিয়া না থাকতেন, দেয়ার ওয়াজ বিন এ হিউজ সিভিল ওয়ার। এবং সিভিল ওয়ারই শুধু হতো না, যেটা আমার ব্যাখ্যা বলতে পারেন, the country's sovereignty would have been questioned because পার্শ্ববর্তী দেশ আপনার chaotic situation in 1975, তার মানে 4 বছরের ভিতরে এটা হতে দিত না। একটা সিভিল ওয়ার লাগলে things would have been different. 7 নভেম্বর কু হওয়ার পরে সর্বস্তরের সেনা সদস্যরা জিয়াউর রহমানকে মুক্ত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আমি নিজেও সৈয়দপুরে ছিলাম, আমার ব্যাটালিয়ন নিয়ে আমি প্রস্তুত ছিলাম ঢাকা অভিমুখে যাত্রা করার জন্য। তিনি বন্দি দশা থেকে মুক্ত হয়ে ডাক দেন জাতীয় ঐক্যের, স্বাধীনতার আদর্শে নতুন সূচনা। সিপাহী ও জনতা তার নেতৃত্বে এক কণ্ঠে উচ্চারণ করে, বাংলাদেশ বাঁচুক, বাংলাদেশিদের স্বাধীনতা চিরস্থায়ী হোক। আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। এদেশে সকলেই শ্রমিক। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না।
এই দিনটি শুধু রাজনৈতিক পালাবদল নয়, ছিল জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধারের দিন। ৭ই নভেম্বর প্রমাণ করেছিল, যখন সৈনিক ও জনগণ একত্র হয়, তখন ইতিহাস নতুন পথ তৈরি করে। ৭ই নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। 7th নভেম্বর আমি বলবো যে ইট ওয়াজ রিবার্থ অফ বাংলাদেশ। রক্ত, ত্যাগ ও বিশ্বাসের সেই দিনে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পেয়েছিল নতুন দিক নির্দেশ। স্বাধীনতার চেতনা পেয়েছিল পুনর্জন্মের আলো। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। ৭ই নভেম্বর একটি প্রতিজ্ঞা, বাংলাদেশ থাকবে বাংলাদেশিদের হাতে, বাংলাদেশিদের নেতৃত্বে চিরস্বাধীন। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান, ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে অন্তত 15টি মোটরসাইকেলে, আহত হয়েছে 20 জন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিকেলে বোয়ালমারীর ছুল্লা এলাকায় উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুদ্দিন মিয়ার সমর্থনে মিছিল বের হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা হামলা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নাসিরুলের সমর্থকেরা উপজেলা ওয়াবদা মোড়ে হারুন কমপ্লেক্সে বিএনপির অফিসে ভাঙচুর চালায়। এই ঘটনায় দুপক্ষের কমপক্ষে 20 নেতাকর্মী আহত হয়েছে। আহতদের বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় 15টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তফসিল ঘোষণা হলেও নির্বাচনের আগে গণভোট হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা দেখছে না জামায়াত, যে কারণে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরে গণভোট চায় দলটি। রাজধানীতে এক অনুষ্ঠানে এই দুই ইস্যুতে এমন অনড় অবস্থানের কথা জানান দলটির নেতারা। আর তরুণদের ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোন একটি রাজনৈতিক দলের আনুগত্য বা আজ্ঞাবহ কোন সিদ্ধান্ত আগামী দিনে যদি আসে। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, ডাকসু জাকসু রাকসু চাকসুর মতো জনগণ ভোটের মাধ্যমে নীরব বিপ্লব ঘটাবে। ডাকসু রাকসু চাকসু জাকসুতে সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তফসিল ঘোষণা হলেও নির্বাচনের আগে গণভোট হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মনে করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের। তফসিল ঘোষণা হলেও জাতীয় নির্বাচনের গণভোট আলাদা জিনিস হইতে কত আইনগত বাধা নাই, সুতরাং ঠেলে ঠুলে কদ্দুর নিবেন, তারপরেও গণভোট করার সময় থাকবে এবং গণভোটের পরেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন সঠিক সুস্থ হইতে হবে। এদিকে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের এক আয়োজনে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। দেশের ককপিটে তোমাদেরকে বসাতে চাই, তোমরা ককপিটে বসে দেশ পরিচালনা করবা, পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব, শক্তি যোগাবো। ভুল করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব, কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখার সুযোগ নেই, এমন মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদের আদেশ প্রধান উপদেষ্টাকেই দিতে হবে। তার আশা দ্রুত এটি বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাবে দেশ। পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা
বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ এর আত্মপ্রকাশ ও আলোচনা অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতারা বা স্বতন্ত্র একটা শিক্ষক ফোরাম। এ আয়োজনে যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমরা যদি গড়ে তুলতে না পারি, বাস্তবতার সাথে না মিলিয়ে, তাহলে আমরা এই চাকরির সংকট অথবা উদ্যোক্তা তৈরির যে প্রকল্প এটা আমরা আসলে নিতে পারবো না। এটা তৈরি হইতে হবে বিশ্ববিদ্যালয় থেকে, এবং যেটা সামাজিক ফ্যাসিবাদ, সাংস্কৃতিক ফ্যাসিবাদ দূর করার জন্য যে নৈতিক এবং মূল্যবোধের জাগরণ, সেইটা শুরু করতে হবে প্রাথমিক থেকে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচন আয়োজনের উপর জোর দেন তিনি। কথা বলেন নোট অফ ডিসেন্ট প্রসঙ্গেও। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে পরিবর্তনের জন্য, এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। ফ্যাসিবাদ নির্মূলে ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন দরকার বলেও মনে করেন নাহিদ ইসলাম। কারো ওপর ভরসাও করা যাবে না, নিজেদেরকেই লড়াইটা লড়তে হবে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। খুচরায় দাম ঠেকেছে 120 টাকায়। সেই সাথে কেজিতে 20 টাকা বেড়েছে রসুন। বিক্রেতারা বলছেন, মৌসুম শেষে সরবরাহ ঘাটতিতে বেড়েছে দাম। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকাই এর মূল কারণ। তবে স্বস্তি আছে সবজি, মাছ, মুরগি ও ডিমের দামে। রাজধানীর নিত্যপণ্যের বাজারে উত্তাপ ছড়াচ্ছে দেশি পেঁয়াজ। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে খুচরা বাজারে এখন দাম 110 থেকে 120 টাকা। এক সপ্তাহ আগেও যা ছিল 70 থেকে 80 টাকা কেজি। হঠাৎ করে পেঁয়াজের দাম বাইরে গেছে, টাকা দিলে সবসময় পাওয়া যায় না, আরো মালের ক্রাইসিস। মধ্যম সাইজের 110 আর বড়টা হলো 120 টাকা। আমদানি কমের কারণেই মালের দাম বাড়তি আদার দামও কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম তাই দাম বেশি। আদার দাম আগে প্রথমে একটু বাড়তি 200 টাকা, বাইরের আমদানি থাকলে কমে, বাইরে আমদানি না থাকলে বাড়ে। আর ক্রেতাদের অভিযোগ, বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। 60 টাকা, 70 টাকা, 80 টাকা ওই লেখা চলে, কিন্তু 120 টাকা হঠাৎ উঠে গেছে। মধ্যখানে এটা খুব স্থিতিশীল ছিল। আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয় অনেক এই ব্যাপারে কাজ করছিল। আমার এখন মনে হচ্ছে কেমন যেন নিয়ন্ত্রণ নাই। তবে স্বস্তি আছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি মিলছে 50 থেকে 80 টাকার মধ্যে। কিছুটা কমেছে মাছের দাম। তবে বাজারে ইলিশের সরবরাহ কম, দাম চড়া। সবজির দাম এই সামনে সিজন কমের দিকে আসবে, কিন্তু লেবুর দাম বাড়ছে। 300-400 এরকম কেজি পাওয়া যায় সাধারণ মাছ যেগুলো। এবারকার শুরু থেকে ইলিশ মাছ দাম একটু বেশি, নদীতে ইলিশ মাছ উৎপত্তি কম হয়। অপরিবর্তিত আছে মুরগি এবং ডিমের দাম। ব্রয়লার মুরগি 160 থেকে 170 টাকা আর সোনালী মুরগি 270 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকা ডজন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 101, 102, খুলনা 4, 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে মধ্যে যুক্ত আছেন খুলনা 4 আসনে বাংলাদেশের জামাতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী, তার সঙ্গে কথা বলবো। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। জামাত থেকে আপনি মনোনয়ন পেয়েছেন এই আসনটি থেকে, তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জ হতে পারে? বিএনপি রয়েছে, আরও অন্যান্য দল রয়েছে, কতটা চ্যালেঞ্জ হতে পারে? চ্যালেঞ্জ আমরা মনে করি, কিন্তু 24-এর বিপ্লবের পর আমরা দেখতে পাচ্ছি ময়দানে জামাত ইসলামের পক্ষে একটি সাড়া জাগ্রত হয়েছে। সমস্ত স্তরে আমরা জনসমর্থন এবং আমরা মাঠ ময়দানে আমরা একটা জোয়ার দেখতে পাচ্ছি। প্রতিটা মানুষ আমাকে হৃদয়ের অনুভূতি দিয়ে ভালোবেসেছে। আমি মনে করি যে অঞ্চলের মানুষ আমাকে তাদের হৃদয় দিয়ে, মন দিয়ে সবসময় ভালোবাসে। ভৈরব নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করে রূপসা, তেরখাদার সাথে খুলনা শহর এবং উত্তর খুলনার একটা আমরা যোগাযোগ রক্ষা করব। তো ব্যাপক সাড়া দেখতেছি। আমাদের নেতাকর্মী যারা রয়েছে সবাই খুব মেহনত করতেছেন এবং ভোটারদের মধ্যে একটা প্রত্যাশা জাগ্রত হয়েছে। একই কথা তারা বলে, বারবার দেখেছি, অনেকজনকে দেখেছি, অনেক সরকার দেখেছি, পরিবর্তন আমরা চাই। খেদমতের একটা মর্মার্থ হলো মানুষের কষ্ট দূর করা এবং শান্তি এবং স্বস্তির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা। আমাদের এখানে জামাতের একজন বড় প্রার্থী আছে এবং বিএনপির প্রার্থী আছেন, দুজনও সাবেক সংসদ সদস্য।
তারপরেও আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সারা বাংলাদেশে একটা ব্যাপক সাড়া পড়েছে। আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব আমাকে খুলনা 5-এ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন এবং আমরা আশাবাদী যে বিপুল ভোটে আমরা বিজয় লাভ করব। আমাকে মনোনীত করেছেন এবং আমি এটা আমার বাপদাদার জন্মস্থান, আমি এখানকারই ছেলে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলেই আমাদের এই বিল ডাকাতি আর জলবদ্ধতা নিষ্কাশন করতে হবে। এই পানিটা আমরা আমাদের এলাকা, আমাদের দেশের উন্নয়নের জন্য সেখানে যে জিনিস আসে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট, হাসপাতাল, সব কিছুর উন্নয়ন করতে হবে। তার বর্তমানে আমরা এখন সকলেই সব স্তরে আমরা কাজ করতেছি এবং আমাদের ভিতরেও কোনো অলসতা নাই। আমরা ছুটে যাচ্ছি যেখানে সেখানে আমাদের প্রার্থীকে জয় করার জন্য। ইসলামী আন্দোলন যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায় তো ঘুষ, সুদ, দুর্নীতি মুক্ত এবং হামলা মামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামী আন্দোলন উপহার দিতে পারবে। পরবর্তীতে আগামীকাল থাকছে খুলনা 6 এবং সাতক্ষীরা 1 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রার্থী রয়েছেন তারা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। শীত না আসতেই অতিথি পাখির কিচিরমিচিরে মুখর সিরাজগঞ্জের বিভিন্ন জায়গা। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের পাশাপাশি নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় শীতের আগেই পাখির আগমন ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে অতিথিদের নিরাপত্তা দিতে শিকারীদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখার তাগিদে উঠেছে। শীত আসলেই সিরাজগঞ্জের বিভিন্ন নদ নদী ও চলনবিলে দেখা মেলে অতিথি পাখির। তবে এবার আগেভাগেই আসতে শুরু করেছে অতিথিরা। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিল অধ্যুষিত তারাস উপজেলার উলিপুর গ্রাম ও বেলকুচি উপজেলা চত্বরের বৃক্ষরাজিতে বাসা বেঁধেছে হাজার হাজার মাইল পেরিয়ে আসা এসব পাখি। তাদের দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে নানা বয়সের দর্শনার্থীও ভিড় করছেন। শীতের অনেক আগে কিন্তু অতিথি পাখির আগমন ঘটেছে আমাদের সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা, যার কারণে আসলে আগত দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। নদী থেকে তারা খাবারগুলি আহরণ করতে পারে, আর এই জায়গাটা উপজেলা প্রশাসনের আওতায় থাকার জন্যে, কারণ ওরা খুবই নিরাপদ বোধ করে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এসব পাখির রোগবালাই নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা করতে প্রস্তুত প্রাণী সম্পদ বিভাগও। স্পেসিফিক অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি, আমরা সেটা উপজেলা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখে দিই। এদিকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পাখি শিকার বন্ধ ও নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে নানা উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। প্রশাসনের সমন্বয়ে আমরা সবাই জনসচেতনতামূলক কাজ করছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি যাতে কেউ অতিথি পাখি নিধন না করে। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি যেন কোনো ধরনের অতিথি পাখি কেউ যেন নিধন করতে না পারে। এই বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। শিকার বন্ধ এবং সচেতনতা বাড়লে সারা দেশেই অতিথি পাখির আগমন ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরা জেলা পঞ্চগড়। কার্তিকের শেষ দিকে এসে হালকা শীতের অনুভূতি পাচ্ছেন স্থানীয়রা। শীতের আগমনে যেন নতুন রূপে এসে উঠেছে কুয়াশা পড়তে থাকে, এরপর রাতভর বৃষ্টির মতো ঝরেছে। ঘন কুয়াশার কারণে শুক্রবার সকাল 8টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। সকালে তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 19.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল 82%। সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ইন্দোনেশিয়ার একটি স্কুল প্রাঙ্গণে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 54 জন। স্থানীয় সময় শুক্রবার রাজধানী জাকার্তায় এই ঘটনা ঘটে। এরই মধ্যে আহতদেরকে দগ্ধ অবস্থায় নেওয়া হয়েছে হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। স্থানীয় পুলিশ বলছে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। টাইফুন কালমেঘের তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন ও ভিয়েতনাম। প্রাকৃতিক এই দুর্যোগে ফিলিপাইনে 188 জন নিহত ও শতাধিক নিখোঁজ, আর ভিয়েতনামে 5 জনের মৃত্যু হয়েছে। ভিয়েতনামে প্রায় 2800 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং 13 লাখ মানুষ বিদ্যুৎহীন। এখন ঝড়টি কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন কালমেঘির তাণ্ডবে পূর্ব এশিয়ার দুই দেশ ভিয়েতনাম ও ফিলিপিন্স ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ঘূর্ণিঝড়। এরই মধ্যে উভয় দেশের মৃত্যুর সংখ্যা 2 শতাধিক ছাড়িয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। বৃহস্পতিবার রাতেই ভিয়েতনামের মধ্য অঞ্চলে আঘাত হানে টাইফুন কালমেঘি। এতে হাজার হাজার গাছ উপড়ে যায়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রীয় প্রদেশগুলোতে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে, যা বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও দেশটির 6টি বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে প্রায় 3000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন। দেশটির সরকার প্রায় 3 লাখ সেনাকে উদ্ধার তৎপরতায় নিয়োজিত করেছে। এছাড়া জাতীয় আবহাওয়া দপ্তর 7টি শহর ও প্রদেশে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। রাতে ঝড়টি আঘাত হানে। ঝড় থেমে যাওয়ার পর বাইরে যেয়ে দেখি কিছুই নেই। আমার শরীরের যে পোশাকটি আছে সেটি ছাড়া আর সব শেষ হয়ে গেছে। এর আগে একই ঝড় ফিলিপিন্সের কিছু অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত করে। ভারী বৃষ্টিতে দেশটিতে বন্যা দেখা দেয়। ফিলিপিন্সের নিখোঁজ রয়েছেন প্রায় 2 শতাধিক। এদিকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এখন ঝড়টি কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ চীন সাগরে এটি ছিল এ বছরের 13তম টাইফুন। এছাড়া বিজ্ঞানীরা সতর্ক করেছেন বিশ্ব উষ্ণায়নের কারণে এমন ঝড়গুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।